আরে বন্ধু, তুই আইছস? বন্ধুর বোনের বিয়ে আর আমি আসবো না? তুই এত বড় লোক হইয়া আমার গরিব বোনের বিয়েতে আইছস, আমি অনেক খুশি হয়েছি। বন্ধু তুই কখনো ধরি গরিব হয় নাকি রে? তুই আসলে অনেক বড় মনের মানুষ। আচ্ছা চল ভিতরে চল, দেখ সালমা কে আইছে। তোরে কইছিলাম না আমার বন্ধু আদনান আইবো, এই সে আদনান, আমার বোন সালমা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা থাক তাহলে, যে কোনো সময় কাজে আয়া পড়বো। তোর বোন মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম পরীর মতো দেখতে। যে ছেলেটা তোর বোনকে বিয়ে করবে সে তো ভাগ্যবান পুরুষ। যদি সুযোগ থাকতো তাহলে আমি একবার চান্স নিতাম। কি যে কস না। কথা ছিল মোটরসাইকেল দিবে, বিয়ের আগেই আমি মোটরসাইকেল চাই, তাইলে এই বিয়ে হইব না। আমি লোন উঠাইতেছি, এক সাথের মধ্যে লোনটা হয়ে গেলে আপনার মোটরসাইকেল আমি কিনা দেবো। রাখেন মিয়া আপনার এই সব বিশ্বাসের কথা। মোটরসাইকেল দিবেন, না হলে এই বিয়ে হইব না। ভাইজান, কিসের মোটরসাইকেল? কথা ছিল বিয়াতে পাত্রের একটা মোটরসাইকেল দেওয়া লাগবো। এখন সমিতির লোকটা অসুস্থ হয়ে পড়ছে, তো এই সপ্তাহে টাকাটা উঠাতে পারিনি। তার মানে তোরা যৌতুক দিচ্ছিস? কি করুম কম, ভালো পাত্র তো পাওয়া যায় না। কোনো লাভ হইব না। মোটরসাইকেল দিবেন নাহলে টাকা দিবেন। এইরকম ফকিন্নি ঘরে আমি ছেলে বিয়ে দিমু না। ফকিনি তো আপনি। এই যুগে নিজের ছেলেকে বিয়ে করানোর জন্য ভিক্ষুকের মতো ভিক্ষা চাইছেন? আমি ভিক্ষুক? হ্যাঁ আপনি ভিক্ষুক। আপনি ভিক্ষুক না, তাহলে তো তাদেরকে অপমান করা হবে। আপনার কি লজ্জা করেন? আপনি যে যৌতুক চাইছেন, একটা মানুষ তার আদরের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিচ্ছেন, আর আপনারা কিনা টাকা চাইছেন। আদনান চুপ কর। ভাইজান কিছু মনে করেন না, ও তো ছোট মানুষ, তাই এই কথা বলে ফেলছে। এরকম ফ্যামিলিতে আপনার মেয়েকে যদি বিয়ে দেন, ওর ভবিষ্যৎটা শুধু শুধু নষ্ট হবে। ওদেরকে এখান থেকে বের করে দিন, আপনার মেয়ের জন্য খুব ভালো পাত্র পাবেন। এর পরেও কি আপনার মনে হয় এই মেয়েরে আমি ছেলের বউ বানাবো? আরে রাখেন আপনার বিয়ে, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যান। এই ছোট লোকদের বাসায় আন না। আয়। এটা কি হইলো? এটা তুই কি করলি আদনান? তুই জানোস কত কষ্ট করে এই পাত্র ঠিক করছিলাম, আর তুই বিয়েটা ভাঙা দিলি। কেমন এত বড় ক্ষতি কেন করছিস? তোর বোনের বিয়ের জন্য অনেক ভালো পাত্র পাবে। আর বোন এখন বিয়ে করবো কে? কই পাবো পাত্র? মুখে কয় যতটা সহজ, বাস্তবতাটা কিন্তু অত সহজ না। তুই করবি আমার বোনের বিয়া? হ্যাঁ আমি বিয়ে করবো। তোর বোনকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার অনেক ভালো লেগেছিল। জন্ম মৃত্যু বিয়ে সবকিছু তো আল্লাহর হাতে। তোর বোনকে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। তুই এত কোটিপতি বাবার সন্তান, তুই আমার গরিব বোনে কেন বিয়ে করবি? আমি তাকে ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকতে চাই। তোমার বাবা কি করেন? ওর বাবা আদনান, তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি কথা বলতে পারে না? যাকে প্রশ্ন করেছি তাকে কথা বলার সুযোগ। মানে আমার আব্বা, আমরা যে বস্তিতে থাকি পাশে যে বাজারটা আছে ওইখানে সবজি বিক্রি করে। বাহ, বিউটিফুল। আফতাব চৌধুরীর একমাত্র ছেলের শ্বশুর একজন সবজিওয়ালা। কি জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে তোমার ছেলে। তুমি কিন্তু আমার ওয়াইফের সামনে তার বাবাকে অপমান করছো, কিন্তু একদমই ঠিক না। লাখ লাখ টাকা খরচ করে তোমাকে লেখাপড়া শিখিয়েছি, অথচ নিজের আত্মসম্মানটুকু তুমি শিখতে পারোনি। একটা বস্তি সবজিওয়ালা মেয়ে এই বাড়ির পুত্রবধূ হতে পারে না। আজ ওকে ডিভোর্স দিবে এবং ওর সবজিওয়ালা বাবার কাছে ফিরিয়ে দিয়ে। অসম্ভব। আমি ওকে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি ওর পাশে থাকবো। আদনান, তুমি আফতাব চৌধুরীর একমাত্র সন্তান, তোমার বাবা এক কথার মানুষ। আমিও তোমার মতো এক কথার মানুষ বাবা। তুমি যদি আমাদেরকে মেনে না নাও তাহলে বাসা ছেড়ে চলে যাও। তুই এসব কি বলছিস বাবা? ঠিক আছে, তুমি বেরিয়ে যাও। তোমার মতো সন্তান আমার দরকার নেই। চলে যাচ্ছি, তবে জেনে রাখো খুব সহজে কিন্তু এখানে আর ফিরবো না। যাও, তুমি চলে যাও। কোনোদিন যদি এই মেয়েকে তুমি ত্যাগ করতে পারো সেই দিন এই বাড়িতে ফিরবে। তাহলে তো আর কখনোই ফিরবো না। তোমরা ভালো থেকো। যাসনি বাবা? আজ থেকে তোমার সকল সুযোগ সুবিধা, ব্যাংক অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেবো। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। দেখলে তো কত বড় বেয়াদব জন্ম দিয়েছো তুমি। তোরা কিন্তু চাইলে আমগুলোকে থাকতে পারতি, আমি আর বাবাই তো থাকি। আমি সালমাকে বিয়ে করেছি, আমি ওকে আমার কাছে রাখবো। কোনোভাবেই চাই না বিয়ের পরও সালমাকে কেউ কোনো ধরনের কথা শোনাক। আচ্ছা বাদ দে, আমরা এইখানেই থাকতে পারবো। দেখি যত দ্রুত সম্ভব একটা চাকরির ব্যবস্থা করতে হবে। কোনো সমস্যা হলে জানিস কিন্তু। আব্বার দিকে খেয়াল রাখিস, আব্বা তো খালি কান্না করে। আব্বারে কইস কান্না না করতে, যদি কিছু লাগে তাহলে আমি তো এখানে আছি। ঠিক আছে, আমি তাহলে যাই, ভালো থাকিস। আমার জন্য আপনার কত বড় ক্ষতিটা হয়ে গেল। আপনার আম্মা আব্বা আপনার বাসা থেকে বাইরে করে দিল। আপনার আমার বিয়ে করাটা উচিত হয়। সবকিছু হয়েছে আমার বাবার অহংকারের কারণে। তুমি কেন শুধু শুধু নিজেকে অপরাধী ভাবছো? আমার বিয়েটা ভেঙে যাওয়ার পরে তখন আপনার হুট করে আমার বিয়ে করতে রাজি হওয়া উচিত হয়নি। আপনি তো আমার থেকে অনেক ভালো মেয়ে পাইতেন। তোমাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লেগেছে। ভালোই তো হয়েছে, আমি খুশি মনে তোমাকে বিয়ে করেছি। যা রেখেছে ভাগ্যে আশা করি ভালোই রেখেছে। আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। আপনি আমি কথা দিতেছি, আমি সারা জীবন আপনার পাশে থাকি। কালকে কিছু আসবাবপত্র কিনতে যাব, আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো দিয়ে হয়ে যাবে। আচ্ছা, এই বাসাটায় আসার পরে তো এখানে খাট আছে, আরো কিছু আসবাবপত্র আছে। সালমা এই সবকিছু নিয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে।
আপনি কি টাঙ্গো এত কিছু কেন নিছেন? এত কিছু কি লাগবে আমগো? আমাদের নতুন সংসার না, এগুলো তো আমাদের অবশ্যই দরকার, একটাও কিন্তু অপ্রয়োজনীয় না। আপনি কেন বুঝতেছেন না? এখন আমাকে হিসাব করে চলতে হবে। ভাইজান আপনার হিসাব ঠিকই আছে, ভাবি মানে একটু বেশি কিপটা। আমরা কিপটা না, আমরা গরিব। ওনার একটা চাকরি হয়ে গেলে আপনার দোকান থেকে সব কিছু নিয়ে যাবো, বেশি বেশি করে নিয়ে যাবো, কথা দিলাম। আচ্ছা কি কি লাগবে দেখো। আমি আপনারা বুঝায় বলতেছি, 2টা প্লেট দিবেন, 2টা চামচ, আর হচ্ছে একটা ভাত রন্ধনের পাতিলা দিবেন, এগুলো দিলেই হবে। আচ্ছা ভাই ঠিক আছে, দিচ্ছি। সালমা, এখন কি মনে হচ্ছে জানো, তোমাকে যদি আমি বিয়ে না করতাম তাহলে এত সুন্দর একটা জীবন আমি উপভোগ করতে পারতাম না। আপনি যে বড়লোক বাড়িতে ছিলেন, ওখানে সুখে ছিলেন না বুঝি? এই যে তুমি রান্না করছো, তোমার পাশে আমি বসে আছি, আমি কখনোই আমার বাবা মার এমন মুহূর্ত দেখি না। আমার মা তো সংসার সামলানো নিয়ে ব্যস্ত। শোনেন, আপনার একটা কথা বলি, জীবনে টাকা পয়সার মূল্য আছে, কিন্তু আমার বাবা আমাদের বিয়েটা মেনে নিলেন না। কেন মেনে নেয়নি জানো? অহংকার। এই অহংকার একদিন আমি ধ্বংস করে দিব। আচ্ছা কইরেন, এখন জানি একটু তেলের বোতল নিয়ে আসেন। সালমা, কি হয়েছে তোমার? ঠিক আছে তুমি? মাথা জানি কেমন ঘুরাইতেছে, বাম পাশে ব্যথা করতেছে মাথা। গতকালকে তো বিয়ে করলাম, কি কোনো সুসংবাদ পাবো নাকি? আপনার কি মাথাটা ঠিক আছে? কি হইতেছেন এসব? চলো, তোমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না চলো তুমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাইন, আগে রান্নাটা শেষ করি, আপনি আমার পাশে বসেন। বিয়ে হয়েছে কতদিন? গতকাল। গতকালকে বিয়ে হয়েছে আর আজকেই চলে আসছেন প্রেগন্যান্সি টেস্ট করতে? ওর খুব মাথা ঘুরছিল, বমি ভাব হচ্ছিল। এটা তো কোনোভাবেই সম্ভব না। কি বলে আপনার হাজবেন্ড এগুলো? আপনি একটু টেস্টের রিপোর্টগুলো দেখেন না। অনেক সময় বিয়ের আগে প্রেমিক প্রেমিকা শারীরিক সম্পর্ক করে বিয়ে করে। আপনারা কি প্রেম করে বিয়ে করেছেন? ওর সাথে প্রথম দেখাতেই আমার বিয়েটা হয়েছে। তাহলে বাচ্চার কথা কেন আসতেছে? আপা, আপনার কি বিয়ের আগে কারোর সাথে কোনো রিলেশন ছিল? জি, এগুলো আপনি কি কইতেছেন? এর আগে তো আমি ছেলেগুলোকে ঠিক মতো কথাই কইতাম না। ম্যাডাম এই যে রিপোর্ট। তুমি কোনো চিন্তা করো না। তারপরে একটু টেনশন লাগতেছে। আপনি প্রেগনেন্ট না, সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই। আর বাচ্চা পেটে আসা এত সহজ না। ওর তো খুব মাথা ঘোরাচ্ছিল। অনেক সময় বিভিন্ন কারণে এটা হতে পারে। আমি 2টো টেস্ট আরো লিখে দিচ্ছি, কালকে টেস্টের রিপোর্ট আমাকে অবশ্যই দেখাই যাবে। ধন্যবাদ। দোয়া করো আজকে যেন চাকরিটা হয়ে যায়। ইনশাল্লাহ, আমার মন বলতেছে তোমার চাকরিটা হয়ে যাবে। আজকে তো ডাক্তারের কাছে যাওয়ার কথা, তাই না? সমস্যা নাই, ভাইয়া আছে না, আমি ভাইয়া নিয়ে চলে যাও। তাহলে তো কোনো সমস্যা নেই, আসি। এখানে কোনো চাকরি হবে? না ভাই, এখানে কোনো চাকরি হবে না। রোকন, হ্যাঁ বল। আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? কি বলস, তুই চাকরি করবি? সত্যি আমি চাকরি করব। বাবার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। আমার জানাশোনা আপাতত নাই। তার মানে তুই কোনো ব্যবস্থা করতে পারবি না? না। কি ব্যাপার, তোমার এমন দেখাইতেছে কেন? তোমার কি মন খারাপ? ইন্টারভিউ ভালো হয় নাই? ভাইয়ার নাম্বার দিয়ে কিন্তু ফোন দিছিলাম, ফোন তো রিসিভ করো নাই। ইন্টারভিউটা ভালো হয়নি, বাস্তবতা অনেক কঠিন। তুমি চিন্তা করো না, আল্লাহ ভরসা একটা না একটা ব্যবস্থা হয়ে যায়। সালমা, তুমি ডাক্তার দেখিয়েছিলে? হ্যাঁ, ডাক্তার কইছে যে শরীরটা একটু দুর্বল তো, এই জন্য মাথা ঘুরান দিছে। একটা কথা, বলো। চাল তো কিনতে মনে নাই, বাসা তো চাল নাই। তুমি চিন্তা করো না, কালকে একটা ব্যবস্থা হবে। তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করি। আর লুকাই দেবো না। পালাবো কেন? তোর এই অবস্থা আদনান, তুই এইসব কাজ করতেছ? তোর বাবা এত বড় লোক আর তুই আমার বোনকে বিয়ে করে এখন তোর এইসব কাজ করা লাগতেছে? কোনো কাজই তো ছোট না। তাছাড়া আমি তো ভিক্ষা করছি না, পরিশ্রম করছি। দেখ মামুন, এখানে নগদ টাকা। আমার বাবা তো আমার সকল ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে, তাই এই কাজ করছি, পরিশ্রম করছি। আমার না অনেক খারাপ লাগতেছে তোর এরকম দেখা। আমার কাজটা প্রায় শেষের দিকে, তুই একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসছি। সালমা, আরে ভাইয়া, দুই বন্ধু দেখে এক লগে। তোর একটা কথা কইতে আইছি। কি কথা ভাইয়া? আজকে আদনানে দেখলাম রড সিমেন্টের কাজ করে সংসারে টাকা ইনকাম করতেছে। আমি দেখে অনেক অবাক হয়েছি। ও কত বড় লোকের ছেলে আর ও কিনা এইসব কাজ করতেছে। আমাকে কেন বলতেছোস? কাজ তো কাজই। তোর এই পরিণতির জন্য আমরাই দায়ী। তোরা কেন দায়ী হবে? ভাইয়া ঠিকই কইছে, সব দোষ আসলে আমার। আপনি আমার ডিভোর্স দিয়ে আপনার আম্মা আব্বার কাছে চলে যান, দেখবেন ওনারা আপনার ঠিক মাইনা নিব। সালমা, আর কখনো এই কথাটা মুখে নিবে না। আপনি কেন বুঝতেছেন না? এখানে থাকলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। হোক শেষ, আমরা বাঁচতে হলে একসাথে বাঁচব, আর মরতে হলেও একসাথে। ভাই, শাড়িটা লাস্ট কত টাকা রাখতে পারবেন? ভাই এটা লাস্ট 4,500 টাকা রাখা যাবে। আমার কাছে 500 টাকা আছে। এই শাড়িটার দাম তো অনেক বেশি, 300-400 টাকার মধ্যে একটা শাড়ি নাও।
আর থাক, নেওয়া লাগবো না। তোমার কাছে যখন টাকা হইব তখন তুমি কিনা দিও। মার্কেটে যেহেতু এসেছি কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে। 200-300 টাকার মধ্যে শাড়ি নাও, কম দামের মধ্যে। কি দরকার শুধু শুধু টাকা নষ্ট কর? তাহলে চল। আসলে আমাদের বাজেটের মধ্যে হচ্ছে না তো, অন্য এক সময় এসে নেব। সালমা, আজকে তোমাকে শাড়িটা কিনে দিতে পারলাম না, মন খারাপ করো না। আরে না, মন খারাপ করুন কেন? যখন তোমার টাকা হইব তখন তুমি আমাকে কিনা দিও। আমি না কখনো অভাব বুঝিনি, এইভাবে যে জীবনে সংগ্রাম করে চলতে হয়। যাই হোক, তবে এই জীবনটা আমি বেশ উপভোগ করছি। ঠিকই বলছো, জীবনে কষ্ট ছাড়া না সহজে কিছু পাওয়া যায় না। আচ্ছা, সকাল 7টার দিকে আমাকে ডেকে দিও। কেমন আছো মারিয়া? ভালো। কিন্তু কে আপনি? তুমি আমাকে চিনবা না, কিন্তু আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আপনার আসল পরিচয়টা দেন তো, কে আপনি? আমার আসল পরিচয় জানার আগে দেখো তো এই শাড়িটা চিনো কিনা। এটা তো ওই যে ওই শাড়িটা যেটা আমরা পছন্দ করছিলাম না? এটা তোমার পছন্দের শাড়ি, আর আমি তোমার জন্য আনছি। আপনি আমার জন্য আনছেন মানে? কে আপনি? অনেক আগে থেকেই তোমাকে পছন্দ করি, তোমাকে বলা হয় নাই। এরপর একটা জরুরি কাজে ঢাকার বাইরে গেছিলাম, এসে শুনি তোমার বিয়ে হয়ে গেছে। আপনারা তো এই এলাকায় আগে দেখছি বলে আমার মনে হয় না। আপনি আমারে কেমনে চিনেন? তুমি এখন শাড়িটা নিলে আমি অনেক খুশি হব। আপনি দিলে আমি নিমু কেন? ভালোবাসার মানুষ তো হতে পারি নাই, বন্ধু তো হতে পারে, তাই না? প্লিজ মারিয়া, কোনো কিন্তু না, তুমি নিলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি আসি। দেখো তো এই শাড়িটা আমারে কেমন দেখাইবো? এটা তো দোকানের শাড়ি, এটা তুমি কোথায় পেয়েছো? এই শাড়িটা আমি গিফট পাইছি। গিফট করেছে কে? আমি চিনি না। হ্যাঁ নাকি আমার অনেক আগে থেকেই চিনি, আমার নাকি পছন্দ করে। বাইরে একটা অপরিচিত মানুষের কাছ থেকে তুমি শাড়ি গিফট নিয়েছো, সে তোমাকে পছন্দ করে তাই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি কি ভুলে গেছো তোমার হাজবেন্ড আছে? তুমি কি রাগ করছো? রাগ করবো না তো কি করবো? আচ্ছা, আমি ইনকাম কম করি তাই? আশ্চর্য, তুমি আমার সাথে রাগ দেখাইতেছো কেন? এমনি চিৎকার করতেছো কেন? জিনিসটা তো আমার পছন্দ হয়েছে, আর সে যখন দিছে আমি না করি কেমনে? তুমি কও। তুমি কালকে যেই শাড়িটা দিয়ে আসবে, গিফটের জিনিস মানুষ ফেরত দেয় কেমনে? যেভাবে নিয়েছো ঠিক সেভাবেই দিয়ে আসবে, কিচ্ছু শুনতে চাই না। দেব না ফেরত, দেখি তুমি কি করতে পারো। তোমার এখানে একটা ময়লা পড়ছে। আরে না না, দেখি না। সালমা, ও তোমাকে শাড়িটা গিফট করেছিল, শাড়িটা কি ফেরত দিতে এসেছো? না, এমনি দেখা করতে আসছি ওনার সাথে। দেখা করতে আসছো মানে? তোমাকে না আমি বলেছিলাম শাড়িটা ফেরত দেওয়ার জন্য? ও শাড়ি কেন ফেরত দিতে যাবে? একটা মানুষের শখ থাকতে পারে না? আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি, তুমি এখানে কথা বলার কে? উনি আমার শখ কইরা শাড়িটা দিছে, আমি কেন পরবো না? আমি শাড়ি ফেরত দিব না ওনারে। তুমি সামান্য একটা শাড়ির জন্য আমার সাথে ঝগড়া করতেছো? আরে এই সামান্য শাড়ি তো তুমি তার কিনে দিতে পারো না। আমার বোঝা শেষ, তোমার সাথে থাকলে এর জীবন একদম শেষ। কোন জীবনের স্বাদ আল্লাহ কোনো কিচ্ছু থাকবে না। তোমার জন্য আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, এত কষ্ট করে সংসারটা চালাচ্ছি, আর তুমি পরকীয়া করছো। হ্যাঁ করতেছি, আমি বুঝতে পারছি। তুমি সামান্য শাড়ির জন্য আমার সাথে যে ব্যবহারটা করলা, ভবিষ্যতে তুমি আমার লাগে আরো খারাপ ব্যবহার করবে। তুমি তোমার রাস্তা মাপো, আর আমি আমার ব্যবস্থা করি। তুমি কি আমার সাথে থাকবে না? বাংলা কথা কি কানে যায় না? ও বলছে তো তোমার রাস্তা মাপতে। বাজার করার টাকা আছে তোমার কাছে, তুমি কি করবা জীবনে? বেঈমান, প্রতারক। হ্যাঁ, আমি বেঈমান প্রতারক। তুমি দাও। আমি আগেই জানতাম এই ছোট লোকগুলো ভীষণ লোভী হয়। আবার যখন দেখেছি তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তখন তোমার হাত ছেড়ে অন্যের হাত ধরে চলে গেছে। আমি ভুল করেছি বাবা, সরি। তুমি দ্রুত আমার অফিসে জয়েন করো। কিছুদিন সময় লাগবে, আমার মানসিক অবস্থা ভালো না। কিন্তু বেশি সময় নিও না। খাও। কি রে ক্যারেক্টারলেস, তো তাহলে এমনই রূপ, মেয়ে পটিয়ে প্রেম করা? মানে কি বলতেছেন আপনি? এই ক্যারেক্টারলেসটাকে জিজ্ঞাসা করো। আর কত মানুষের সংসার ধ্বংস করবি তুই? আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার সাজানো গোছানো সংসারটা তুই ধ্বংস করে দিয়েছিস। তোকে তো আমি ভাইয়া ছাড়ুন, ওর কোনো দোষ নেই, সব দোষ সালমার। সালমাই মিথ্যা অভিনয় করতে বসে। মানে? ভাইয়া, সালমা একটা কঠিন রোগে ভুগতেছে, ওর ব্রেন ক্যান্সার। আপনি ওকে ভালোবাসেন তাই ও সরাসরি কিছু বলতে পারেনি। আপনি যাতে ওকে ভুল বুঝে চলে যান, এর জন্য এই অভিনয়টা করা। আপনার স্ত্রী আপনাকে ঠকায় নাই, সে ভাগ্যের কাছে পরাজিত হয়ে আপনার সাথে এটা করছে। সালমা, সালমা, আদনান তুই? সালমা কোথায়? ঘরেই আছে। সালমার যে এত বড় একটা রোগ হয়েছে, তুই তো আমাকে জানাতে পারতি। সালমান চাই নাই তুই এগুলো যাই না কষ্ট কর। সালমা, কেন এমনটা করলে? আমি কি তোমার কষ্টটা ভাগ করে নিতে পারতাম না? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন মিথ্যা অভিনয় করেছো? তুমিও তো আমাকে জানাতে পারতে। আসলে তুমি আমার মায়া এতটা জড়াই গেছিলা, আমি না অনেক ভয় পাইতেছিলাম। তুমি যদি জানতে পারতো আমার একটা কিছু হয়ে যাইবো, তখন তুমি সহ্য করতে পারতাম না। আমি আর বাসুম কয়দিন গো, মায়া ভাড়া লাভ আছে। তোমার কষ্ট দিয়ে আমি কিন্তু সুখে নাই। তোমার সাথে অভিনয় করার পর থেকে আমি অনেক কষ্ট পাইছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যতদিন বাঁচবে আমি তোমাকে আগলে রাখবো, আমার কাছে রাখবো। কথা দাও।
তুমি আমার সাথে সব সময় থাকবে? কথা দিলাম যে কয়দিন বাসি তোমার সাথে বাসি।